আজকের গল্প বর্ষা ঘোষের লেখা দ্বন্দ্ব। অফিসে যাওয়ার আগে খাবার টেবিলে এসে যখন অরুণ বসল, তৃপ্তি গরম গরম লুচি, আলুর দম আর বেগুন ভাজা একটি প্লেটে সাজিয়ে এনে অরুণের সামনে রাখল। এই নাও তোমার পছন্দের লুচি, আলুর দম, গরম গরম খেয়ে নাও। ঠিক তখনই দীপা দেবী রান্নাঘর থেকে একটি প্লেট হাতে বেরিয়ে এলেন। প্লেটে ছিল চিঁড়ের পোলাও। না বাবু, আজ তুই চিঁড়ের পোলাওটাই খাবি। আমি সকাল থেকে কত কষ্ট করে বানিয়েছি। তৃপ্তি সঙ্গে সঙ্গে বলল, আমি এতক্ষণ ধরে লুচি বানালাম, আর ওটা না খেয়ে চিঁড়ের পোলাও খাবে কেন? দীপা দেবীও ছাড়ার পাত্রী নন। আমার ছেলের কি খেতে ভালো লাগে সেটা আমি ভালো করেই জানি। মুহূর্তের মধ্যেই শাশুড়ি বৌমার ঝগড়া শুরু হয়ে গেল। অরুণ কিছুক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর একটিও কথা না বলে উঠে পড়ল। না খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এমন দৃশ্য এখন তার জীবনের নিত্যদিনের ঘটনা। 3 বছর আগে ভালোবেসে তৃপ্তিকে বিয়ে করেছিল অরুণ। তৃপ্তির বাবা মা এই বিয়েতে রাজি ছিলেন না, তাই তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। এমনকি অরুণও নিজের বাবা মাকে আগে কিছু জানায়নি। একদিন হঠাৎ করেই নতুন বউকে নিয়ে বাড়িতে হাজির হয় সে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলেছেন দীপা দেবী। দরজা খুলেই তিনি স্তম্ভিত হয়ে যান। ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। বরণ করার বদলে তিনি নাটকীয়ভাবে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন। সুভাষবাবু তখন খবরের কাগজ পড়ছিলেন। স্ত্রীকে মাটিতে পড়ে যেতে দেখে তিনি ছুটে এলেন। জল এনে চোখে মুখে ছিটিয়ে দিলেন। অরুণও বাবার সঙ্গে মিলে মাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। এই দিন থেকেই সংসারে অশান্তির সূচনা। দীপা দেবী মনে মনে মেনে নিতে পারছিলেন না যে তার ছেলের জীবনে আরেকজন নারী এসেছে। অন্যদিকে তৃপ্তিও চেয়েছিল স্বামীর ভালোবাসায় একছত্র অধিকার। শুরু হলো অদৃশ্য লড়াই। তৃপ্তিকে রান্নাঘরে কোনো কাজ করতে দেওয়া হতো না। কোনো জিনিসে হাত দিলেই দীপা দেবী বলতেন, এসব তোমাকে করতে হবে না, আমি আছি। অরুণ অফিস থেকে ফিরলে তৃপ্তি খাবার সাজিয়ে অপেক্ষা করত, কিন্তু সে খেতে বসার সঙ্গে সঙ্গেই দীপা দেবী নতুন করে রান্না করা খাবার এনে সামনে ধরতেন। বাবু, ওগুলো ঠান্ডা হয়ে গেছে, এই নে, আজ তোর পছন্দের কাঁচকলার কোপ্তা বানিয়েছি। তৃপ্তি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত। আমি এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, তাহলে আমার রান্নাটা খাবে না? অরুণ দিশেহারা হয়ে পড়ত। মা আর স্ত্রীর মধ্যে সে যেন এক অদৃশ্য দড়ির টানাটানির শিকার। প্রতিদিন ঘুম ভাঙত ঝগড়ার শব্দে। ধীরে ধীরে পাড়া প্রতিবেশীরাও সব জানতে পেরে গেল। রাস্তায় বেরোলেই কেউ বলতো, কিরে, মা আর বউয়ের মধ্যে পড়ে অবস্থা কেমন? কেউ আবার হাসতে হাসতে বলতো, কেন যে বিয়ে করলি, জীবনটাই তো শেষ হয়ে গেল। এই সব কথা শুনে অরুণের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। একদিন তৃপ্তি বিছানায় বসে অরুণের অফিসের জামা প্যান্ট ইস্ত্রি করছিল। এমন সময় তার মায়ের ফোন এলো। সে ইস্ত্রির সুইচ অফ করে ফোন ধরল। ঠিক তখনই আড়াল থেকে সব দেখছিলেন দীপা দেবী। তিনি চুপি চুপি ঘরে ঢুকে ইস্ত্রির সুইচ আবার চালু করে দিলেন। তারপর নিঃশব্দে সরে গেলেন। তৃপ্তি ফোনে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরে পোড়া কাপড়ের গন্ধ পেয়ে ছুটে এসে দেখে জামার একাংশ পুড়ে গেছে। সে অবাক হয়ে গেল। সুইচটা কিভাবে চালু হলো কিছুই বুঝতে পারল না।
দীপা দেবী আড়াল থেকে মুচকি মুচকি হাসলেন। মনে মনে ভাবলেন, আজ বাবুর কাছে তৃপ্তি ভালোই বকা খাবে। কিন্তু সন্ধেয় অফিস থেকে ফিরে অরুণের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ অন্যরকম। তৃপ্তি ভয়ে ভয়ে পোড়া জামাটা দেখিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে। অরুণ শান্তভাবে বলল, ভুলবশত হয়েছে, ইচ্ছে করে তো করনি। ঠিক আছে, চিন্তা করো না। দীপা দেবী দূর থেকে সব দেখলেন। তার পরিকল্পনা ব্যর্থ হলো। পরদিন আবার নতুন অশান্তি। অরুণ বাজার থেকে গলদা চিংড়ি, সবজি আর দীপা দেবীর পছন্দের কাতলা মাছ নিয়ে এসেছিল। বাজারের ব্যাগ খুলতেই দীপা দেবীর চোখে পড়ল গলদা চিংড়ি। বউয়ের পছন্দের জিনিস আনতে মনে থাকে, আর মায়ের কথা ভুলে গেছিস? তৃপ্তিও প্রতিবাদ করে উঠল, সব দোষ শুধু আমারই কেন হবে? আবার শুরু হলো ঝগড়া। অরুণ অনেক বোঝানোর চেষ্টা করল, মা, তোমার জন্যও তো মাছ এনেছি। আর তৃপ্তি, তুমিও একটু চুপ করো। কিন্তু কেউ কারো কথা শুনল না। সেই রাতে অরুণ গভীর চিন্তায় ডুবে রইল। সে বুঝতে পারল, এইভাবে চলতে থাকলে এই সংসার একদিন ভেঙে যাবে। পরের দিন অরুণ একটা সুটকেস বের করে তার নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়। তৃপ্তি রান্নাঘর থেকে এসে দেখে অরুণ সুটকেস গোছাচ্ছে। জিজ্ঞেস করে, তুমি কি কোথাও যাবে? কই, আগে তো বলনি। অরুণ বলল, অফিস থেকে এসে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই বলা হয়নি। কয়েকদিনের জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে। তারপর অরুণ মায়ের ঘরে গেল এবং গিয়ে বলল, মা, আমি মোটামুটি 2 সপ্তাহ মতন ফিরবো না বাড়ি। আমাকে অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে হঠাৎ করে। তুমি আর তৃপ্তি সাবধানে থাকবে। এরপর অরুণ তার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কেনই বা অরুণ হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল? সত্যিই কি অফিসের কাজে, নাকি অন্য কোনো পরিকল্পনা নিয়ে? ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো অরুণ। দেখল তৃপ্তি আর দীপা দেবী পাশাপাশি বিছানায় শুয়ে আছেন। দীপা দেবী স্নেহ ভরে তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দীপা দেবীর প্রেসারের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। সাধারণত অরুণই তার সমস্ত ওষুধপত্রের দায়িত্ব নিত, কিন্তু বাইরে যাওয়ার আগে নতুন ওষুধ এনে রাখা হয়নি। দীপা দেবীও বিষয়টি তৃপ্তিকে জানাননি। চলুন এই ঘটনার কিছু অতীতের দিনে ফিরে যায়। সেদিন দুপুরে তৃপ্তি রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে বিকট একটা শব্দ ভেসে এলো। তৃপ্তি চমকে উঠল। সে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে দীপা দেবীর ঘরের দিকে ছুটল। ঘরে ঢুকেই তার বুক কেঁপে উঠল। দীপা দেবী মেঝেতে পড়ে আছেন। মাথার এক পাশ ফেটে রক্ত বেরোচ্ছে। কয়েক মুহূর্তের জন্য তৃপ্তির হাত পা ঠান্ডা হয়ে গেল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে নিল। সে দ্রুত জল এনে দীপা দেবীর চোখে মুখে ছিটিয়ে দিল। তারপর পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে মাথার আঘাতের জায়গাটা শক্ত করে বেঁধে দিল। মাথাটা নিজের কোলে তুলে নিয়ে কাঁপা গলায় বলল, আপনি একদম চিন্তা করবেন না মা, আমি এখনই টোটো ডাকছি, আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হলো দীপা দেবীকে। ডাক্তার পরীক্ষা করে বললেন, উনি নিয়মিত প্রেসারের ওষুধ খাননি, সেই কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। মাথায় বেশ গভীর আঘাত লেগেছে। আমরা স্টিচ করে দিয়েছি, কয়েকদিন খুব সাবধানে রাখতে হবে। ডাক্তারের কথা শুনে তৃপ্তির চোখে জল এসে গেল। দীপা দেবীকে 2 দিন হাসপাতালে ভর্তি থাকতে হলো। এই 2 দিন
তৃপ্তিকে সম্পূর্ণ একা বাড়িতে থাকতে হয়েছিল। সে নিজের মাকে আসতে বলেছিল, কিন্তু বাবার শরীর ভালো না থাকায় তার মা আসতে পারেননি। ফলে বড় ফ্ল্যাটে একাই কাটাতে হয়েছিল দিন আর রাত। প্রথম রাতে তৃপ্তি বুঝতে পারল মানুষ একা হলে কতটা অসহায় হয়ে পড়ে। চারদিকে নীরবতা, কোনো কথা বলার মানুষ নেই। কোনো বিপদ হলে সাহায্যের জন্য কাকে ডাকবে? দীপাদেবীকে সে এতদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছিল, কিন্তু এই দুদিনে বুঝতে পারল এই বাড়িতে তার উপস্থিতি ছিল এক ধরনের নিরাপত্তা। শাশুড়ি শুধু শাশুড়ি নন, তিনি এই বাড়ির একজন অভিভাবকও। ধীরে ধীরে তার মন থেকে অনেক অভিমান গলতে শুরু করলো। দুদিন পরে হাসপাতাল থেকে দীপাদেবীকে বাড়ি নিয়ে এলো তৃপ্তি। এরপর শুরু হলো তার অক্লান্ত সেবা। সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার তৈরি করা, ডাক্তারের নির্দেশ মেনে চলা, সবকিছু সে একা হাতে সামলাতে লাগলো। দীপাদেবীর মুখে কোনো খাবারই ভালো লাগছিল না। একদিন তৃপ্তি নিজেই বাজারে গেল, মাছ, আলু আর প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনলো। শাশুড়ির জন্য পাতলা মাছের কালিয়া রান্না করলো, সঙ্গে তার পছন্দের আরো 2-3 রকম পদ তৈরি করলো। সবকিছু সুন্দর করে খাবার টেবিলে সাজিয়ে দীপাদেবীকে এনে বসালো। দীপাদেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন, চোখ দুটো ভিজে উঠল। তিনি তৃপ্তির 2 হাত ধরে বললেন, আমি তোর সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, তবুও তুই আমার এত সেবা করছিস? তৃপ্তি মৃদু হেসে বলল, মা, এত কথা বলবেন না, আগে খেয়ে নিন। তারপর নিজের হাতে খাবার মেখে প্রথম গ্রাসটা দীপাদেবী তৃপ্তির মুখে তুলে দিল। খেতে খেতে তৃপ্তি বলল, জানেন মা, এই 2 দিন আপনি বাড়িতে ছিলেন না, আমি ভীষণ একা হয়ে গিয়েছিলাম। তখন বুঝতে পেরেছি আপনি না থাকলে আমিও অসহায় হয়ে পড়ি। দীপাদেবীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপা গলায় বললেন, আসলে কি জানিস মা, অরুণের জীবনে যেমন আমার প্রয়োজন, তেমনি তোরও প্রয়োজন। আমি খুব বড় ভুল করেছি, তোকে নিজের মেয়ে না ভেবে প্রতিদ্বন্দ্বী ভেবেছি। তৃপ্তি চুপচাপ শুনছিল। দীপাদেবী আবার বললেন, তুইও তো আমার আরেক সন্তান, অথচ আমি তোর সঙ্গে প্রতিযোগিতা করেছি, কত অন্যায় করেছি তোর প্রতি। তৃপ্তি শাশুড়ির হাত শক্ত করে ধরে বলল, পুরনো কথা আর মনে করবেন না মা। দীপাদেবী মৃদু হেসে বললেন, আজ থেকে আর কোনো ঝগড়া নয়, আজ থেকে আমরা শুধু মা আর মেয়ে। পরের মুহূর্তেই দুজন একে অপরকে জড়িয়ে ধরল। পরদিন সন্ধেই বাড়ির কলিং বেল বেজে উঠল। দরজা খুললেন সুভাষবাবু। অরুণ ভেতরে ঢুকেই বলল, বাবা, তুমি কবে ফিরলে? সুভাষবাবু হেসে বললেন, গতকাল রাতে। অরুণ বলল, বাড়ির অবস্থা কেমন? কিছু ভালো মনে হচ্ছে? সুভাষবাবু রহস্যময় হাসি দিয়ে বললেন, নিজের চোখেই দেখো। অরুণ দ্রুত ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। তৃপ্তি আর দীপাদেবী পাশাপাশি বিছানায় শুয়ে আছেন। দীপাদেবী স্নেহ ভরে তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। যে দৃশ্য একসময় কল্পনাও করা যেত না, আজ সেটাই বাস্তব। অরুণের চোখ ভিজে উঠল। সে বাইরে এসে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তাহলে আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়নি? সুভাষবাবু মৃদু হেসে বললেন, না রে, একদমই ব্যর্থ হয়নি। আসলে অরুণ চেয়েছিল তার মা এবং স্ত্রী বুঝুক তারা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। একজন তাকে জন্ম দিয়েছেন, অন্যজন তার জীবনের সঙ্গী।
দুজনেই তার জীবনের সমান গুরুত্বপূর্ণ অংশ। কাশী ভ্রমণের পরিকল্পনার আড়ালে ছিল সেই সত্যটুকু উপলব্ধি করানোর চেষ্টা। দীপা দেবী এবং তৃপ্তি কোনো দিনই জানতে পারেননি যে এই দূরত্বের পরিকল্পনা আগে থেকেই করা ছিল। তবে সেই ছোট্ট গোপন সত্য তাদের জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছিল। এরপর থেকে দীপা দেবী আর তৃপ্তি শাশুড়ি বৌমা হিসেবে নয়, সত্যিকারের মা মেয়ে হিসেবেই একসঙ্গে পথ চলতে শুরু করেছিলেন। আর অরুণ বুঝেছিল সংসারে ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন মানুষ অধিকার নয়, সম্পর্কের মূল্য বুঝতে শেখে। দ্বন্দ্ব গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।